হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 1 আগস্ট 2024 আর এখন ঠিক বাজে রাত 11:30 আর আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরেই মায়ের কাছে যাব করে মনটা ছটফট করছিল, যাওয়ার হয়ে উঠছিল না। ভোলাদা বলল এইবার কিন্তু আমাদের যেতেই হবে, বৃষ্টি পড়ছে পড়ুক, আমরা আজকে বেরাবো আর মায়ের কাছে যাবই। তো যেমন বলা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছি আর তুমুল বৃষ্টি মাথায় নিয়েই আমরা কলকাতাকে বিদায় জানালাম। যত রাত বাড়ছে বৃষ্টি তত ঝেপে আসছে। তো এইবারে আমাদের সফর সঙ্গী এই বৃষ্টি স্নাত রাত। আর তোমাদের কি দেখাবো, এত রাতে বৃষ্টি পড়লে হাইওয়েটা আরো চকচক করে ওঠে আর চারিদিকটা খুব সুন্দর লাগে। দেখতে দেখতে ভোরের আলোও কিন্তু ফুটে গেছে। আমাদের এখানে ভোরটা সেরকম দেখাই হয় না, কারণ সেই সময় তো ঘুমই ভাঙে না। আজকে বহুদিন পর আমি আমাদের বাহুবলীকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বরমশাই আজকে পুরো রাস্তাটাই ড্রাইভ করে যাচ্ছে। আর আমরা শুধু দুজনে একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে ভোলাদার মা, ভাই আর ওর নতুন বউ। সারা রাত ড্রাইভের পর সকাল 7টার সময় আমরা তারাপীঠে এসে পৌঁছালাম। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। রামপুরহাট শহরের থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এটি অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। এই স্থানটি দ্বারকা নদের তীরে অবস্থিত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য কিন্তু প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। তো এত সকালে আমরা কোনো রুমই সেরকম ভালো পাচ্ছিলাম না, কারণ এই সময় রুম দেয়া হয় না। তো শেল্টার বলে একটি হোটেলে আমরা অবশেষে রুম পাই। একটা ডাবল বেড আছে, মোটামুটি দুজন এখানে শুয়ে যেতে পারবে। আর একটা মিরর করা আছে এরকম। আর একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে। তো এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, হ্যাঙ্গার আছে, এসি তো আছেই, টিভি আছে, একটা জাগ আছে, একটা মসকিউটো অয়েলের মেশিন আছে, দুটো গ্লাস, একটা গ্লাস এখান থেকে আমি সরিয়ে রেখেছি ওইদিকে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো এখানে কমোড আছে। আর সবচেয়ে সুন্দর এখানে হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউটা। রাস্তাটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমরা মহাপীঠ তারাপীঠে। আর এখানে এসে কি করছি পুরোটাই তোমাদেরকে বলবো। আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না কত কি মানে এক্সপ্লোর করতে পারবো, কারণ এত বৃষ্টির মধ্যে এদিক ওদিক তো ঘোরা সম্ভব না, তোমরা জানোই। কিন্তু কি করব, এসেছি যখন মায়ের দর্শন তো করবোই, আর বাদ বাকি কি করছি সবটাই কিন্তু থাকবে ব্লগে, তাই একদম স্কিপ করো না, দেখতে থাকো। আমরা এখানে মন্দির চত্বর থেকেই কিন্তু ডালা সংগ্রহ করে নিলাম, কারণ এখানে ভোলাদার একজন চেনা জানা দোকান ছিল।
তো সেই জন্য এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে এনারাই মাতৃদর্শনের ব্যবস্থা পুরো করে দেবেন সেটাই বললেন। হ্যাঁ, কিছু টাকা ওনাদের দিতে হবে, তো সেটা আমরা দিয়ে ভিআইপি গেট দিয়ে আমরা মাকে দর্শন করতে যাব। কারণ প্রচুর ভিড় ছিল, যে মেন লাইনে প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হতো। আর অলরেডি আমরা পুরো ভিজে গেছি আসতে না আসতেই। এইবার জেনে নেওয়া যাক এই জায়গাটির গুরুত্ব সম্পর্কে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হলো শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি, যা কম বেশি আমরা সকলেই জানি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গে এরকম একাধিক শক্তিপীঠ রয়েছে। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কালীঘাট ও তারাপীঠ। কথিত আছে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপ দেখতে পান এবং দেবীকে তারারূপে পুজো করেন। অপর আরেকটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত যে বিষ, সেই বিষ পান করে শিবের হঠাৎ কণ্ঠে জ্বালা অনুভূত হয় এবং এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্যপান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। আমরা সাধারণত এই ধাতব মূর্তিটি দর্শন করে থাকি। এলোকেশিব দেবীর মস্তকে রূপার মুকুট থাকে। মূর্তির মাথার ওপর থাকে একটি রূপার ছাতা। তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। জয় তারা জয় তারা বলো জয় মা জয় তারা। জয় তারা নীল সরস্বতী তারা। জয় তারা জয় তারা নীল সরস্বতী তারা। জয় তারা জয় তারা জয় তারা জয় তারা লক্ষ্মী তারা। চলো 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 চলো। জয় তারা বল জগদ্ধাত্রী তারা। আজকে অবিরাম বর্ষণের ফলে মন্দির চত্বরে খুব একটা কিন্তু ভিড় ছিল না, আর আমরা খুব সুন্দরভাবে মাকে দর্শন করলাম। তোমরাও মাকে নিজেদের মনের ইচ্ছা বলে যাও, মা অবশ্যই তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। মাকে তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই একটু ছবি তুলে নিলাম, তারপরে আমরা যাব একটু ব্রেকফাস্ট করতে। মন্দিরের কাছাকাছি একটা দোকানে চলে এসেছিলাম, এখানেই লুচি আর ঘুগনি দিয়ে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। কিন্তু জানো তো বাইরে প্রচন্ড যেহেতু বৃষ্টি পড়ছে, হোটেলে ঢোকার সময় নামটা না আমার খেয়াল করিনি। আর
ভালো তরকারিটা? বৃষ্টির জন্য তো সাইট সিইং কিছু হলো না, আর খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি। তো পুজো দেওয়ার পরে হোটেলে এসে কিছুক্ষণ বসেই আবার লাঞ্চের টাইমে আমরা চলে এলাম আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা প্রথমে ভেজ থালি নিয়েছিলাম, তারপরে নিলাম হচ্ছে একটা করে কাতলা ফিশ। তো আমাদের এখানে পার হেড পড়েছিল 140 করে। খাওয়ার মোটামুটি ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছিল এর প্রথমে যে ঘিটা দেয় ওনারা, ওটা দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যাবে। আর ছিল এখানে যে দেখছো, এটা ঝুরঝুরে আলু ভাজা নয়, এটা কিন্তু কচু ভাজা, আর মাছটাও খুবই ভালো দিয়েছিল। আমাদের হোটেল শেল্টারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখানে দেখো মন্দিরের দিকে যেতে যেতেই দেখছিলাম প্রচুর দোকান আছে। তো সেই দোকানগুলো তো দেখতে দেখতেই হঠাৎ ভোলাদা দেখালো এখানে কাকাতুয়া যে প্যারার দোকানটা, সেখানে সত্যিকারেরই একটি সাদা রঙের কাকাতুয়া রয়েছে। তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে নানান রকম জিনিস কিনতে পাওয়া যায়, তোমরা তোমাদের প্রিয়জনের জন্য এখান থেকে জিনিস নিয়ে যেতে পারো। আর এখানে সবচেয়ে বেশি ফেমাস হলো এখানকার ল্যাংচা আর প্যারা। আর হ্যাঁ, অবশ্যই মা তারার মূর্তি, এই মূর্তি কিন্তু তোমরা আর কোথাও পাবে না। এত সুন্দর পেতলের মূর্তিগুলো আমার সত্যি খুব ভালো লাগলো। তো এখানে দেখেছো প্যারা বসেছে, আমি প্যারার দামটাও তোমাদের বলি। কত করে প্যারা? 180 টাকা কিলো, এটা 150 টাকা কিলো, 120 টাকা কিলো, 240 টাকা কিলো। মূল মন্দিরের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি আমরা। প্রথমেই তোমাদের আগে জুতোটা খুলে নিতে হবে। মন্দিরে প্রবেশের কিছু নিয়মাবলী আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দির চত্বরে প্রচুর লোকের সমাগম ঘটেছে। যেহেতু এটা শ্রাবণ মাস, আর এখানে যেহেতু মন্দিরে বাবা চন্দ্রচূড় আছেন, মানে মহাদেবকে এখানে চন্দ্রচূড় রূপে পূজিত করা হয়, তো সেই জন্য দেখো মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড়। আর তোমরা কিন্তু মন্দিরেও ভোগ প্রসাদ খেতে পারো, সেটা সকাল 8টা থেকে 1টার মধ্যে তোমাকে নাম লেখাতে হবে। আর এখানেই সমস্ত ভোগের ব্যবস্থা করা হয়। এই হলো বাবা চন্দ্রচূড়ের মন্দির। আর এই হলো ভগবান বিষ্ণুর মন্দির। আর দূরে যে জলাধারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই হলো জীবন্ত কুণ্ড। মায়ের আরতি যাতে সরাসরি সবাই দেখতে পারে, তার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে।
সুন্দর আরতি দেখলাম, আর সত্যি বিশ্বাস করো একটুও যেতে মন চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই, তাই না? আর অনেক রাতও হয়ে গেছে। আর এখানে বলে রাখি যে আমরা সেদিন শ্মশানে যেতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে শ্মশানে প্রচুর পরিমাণে জল জমে গিয়েছিল কদিনের টানা বৃষ্টিতে, এবং নদীর দুকুল ছাপিয়ে যে বন্যা হয়েছে, তো তার ফলে এখানে জলে মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, শ্মশানে কিচ্ছু দেখা যায়নি। তো যাই হোক, পরের দিন সকাল সকাল আমরা তারাপীঠ থেকে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট ডে কোথায় যাচ্ছি সবটাই কিন্তু থাকবে নেক্সট ব্লগে। তার জন্যই অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কি করছো বলো তো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো দেখতে পাবে পরের ব্লগটায় কি হতে চলেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। আর এইদিকে তো বীরভূমের অবস্থা খুবই শোচনীয়, এতক্ষণে তোমরা খবরে সবাই শুনে নিয়েছো ঘটনাটা। তো যাই হোক, এইটা দেখতে দেখতে মনটা খুবই খারাপ হয়ে গেল, আর এই ভারাক্রান্ত মন নিয়েই আমরা এগিয়ে চললাম। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমরা যারা ফেসবুকে আমাদের দেখছো তারা পেজটা অবশ্যই ফলো আর লাইক করে দিও। আজকের মতো চলি, টাটা।